প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমসে। আজ আমাদের আলোচনার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসংস্থানে সংকট না সাফল্য বা সম্ভাবনা। সে বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। দুজন শিক্ষাবিদ যারা মূলত আধুনিক তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করান, পাঠদান করেন, এমন দুজনকে আমরা আমাদের অতিথি হিসেবে পেয়েছি। রয়েছেন প্রফেসর ডক্টর ABM শওকত আলী, ভাইস চ্যান্সেলর BUBT, এবং আমার একেবারে সর্বডানে রয়েছেন ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডিপার্টমেন্ট অফ CSE, ভারপ্রাপ্ত ডিন BUBT। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। Thank you very much. Thanks for the opportunity. থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরবো আলোচনায়, তার আগে শুধু জানিয়ে রাখতে চাই কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সারা বিশ্বে সর্বত্র প্রায় ব্যবহারের একটি জায়গা তৈরি করেছে। প্রয়োগ এর দুঃখিত সারা বিশ্বে এর ব্যবহার বাড়ছে, তার সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ক্রমেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের দিকে এগোচ্ছে। এটি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রায় সব কর্মক্ষেত্রে, বিশেষ যদি বলি যে কর্পোরেট বাণিজ্যেও কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হতে দেখছি আমরা প্রায়শই। এই কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের কর্মসংস্থানের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কতটি সহায়ক, সম্ভাবনাময় বা কোনো সংকট তৈরি করছে কিনা, দেশের বর্তমান কর্মক্ষেত্রের যে আমাদের ব্যাপ্তি আছে সেখানটাতে কর্মক্ষেত্রকে সংকুচিত করছে না সম্প্রসারিত করবে বা সম্ভাবনা তৈরি করবে, সে নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই যেতে চাই ডক্টর ABM শওকত আলী, ভাইস চ্যান্সেলর BUBT, আপনার কাছে। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আমরা যেটিকে বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা এগিয়েছে বা এর ব্যাপ্তি কতটুকু হয়েছে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমেই আমাদের দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি ফ্রম মাই অ্যান্ড অলসো BUBT ফ্যামিলির তরফ থেকে। অ্যাট দ্য সেম টাইম আমি থ্যাঙ্কস জ্ঞাপন করছি দেশ টিভি কর্তৃপক্ষকে ফর দিস অপরচুনিটি। আপনার কোশ্চেনটি সুন্দর কোশ্চেন। এই এআইয়ের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে আপনি যদি একে ইন্ডাস্ট্রি লেভেলে ইমপ্লিমেন্ট করতে চান, এখানে ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই। কেন নাই আমি সেটা আপনাকে বুঝিয়ে বলছি। কারণ এআই ইমপ্লিমেন্ট করতে গেলে যে জিনিসগুলো লাগে, সে এ সিম্পল মোবাইল ফোন। আমি আপনাকে বলছি যে আপনি হয়তো লক্ষ্য করবেন যে আজকাল এই টেকনোলজিগুলো আছে ওয়ার্ল্ডে। আপনি চাচ্ছেন যে আপনার একটা পত্রিকা আছে XYZ, সেই পত্রিকাটা সম্পর্কে জনগণের ভিউ কী, আপনার পত্রিকাটা জনগণ কী মানে কনসিডার করছে, এটা কি রিডেবল, এটার একাডেমিক সাইটগুলো ভালো নাকি রাজনৈতিক নিউজগুলো ভালো নাকি সামাজিক অবক্ষয় যেটা হচ্ছে এইদিকে সোচ্চার, এই তিনটা অ্যাট্রিবিউটকে আপনি ধরেন, এটা সম্পর্কে আপনি একটু কাস্টমার ভিউ জানতে চান। আগে এটা কীভাবে হতো যে সার্ভে করা হতো, দরজায় দরজায় নক করা হতো, জিজ্ঞেস করা হতো, এটা তো নেসেসারি নাও, এখন এটার প্রয়োজন নাই। তাহলে আমি যেটা বলতেছি এটা এআই দিয়ে আপনি করতে পারেন। কেমন করতে পারেন? ওই যে আমি বললাম আপনার ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই। আপনি করবেন কি, মোবাইলের ভিতরে একটা অ্যাপস নিয়ে যাবেন, আপনার মোবাইলটা আপনার পকেটে থাকলেই হবো। শুধু রাস্তা দিয়ে আপনি 2 কিলোমিটার হেঁটে আসেন, আপনার এই 2 কিলোমিটার রাস্তায় যদি আপনার পত্রিকার পাঠক থাকে এবং তারা কথাবার্তা বলে, আপনার মোবাইল এন্টায়ার মোবাইল এই কনভারসেশনটাকে আপনার কভারেজ করতে পারবে, ক্যাপচার করবে। অ্যাট দ্য এন্ড আপনি যখন মোবাইলটাকে জানতে চাবেন হোয়াট ইজ দ্য স্যাটিসফ্যাক্টরি রেট অ্যাবাউট মাই নিউজ পেপার, সাথে সাথে কিন্তু আপনাকে আপনার মোবাইল মেসেজ দিয়ে দেবে যে ইউর নিউজ পেপার ইজ 78% পপুলার অ্যামং দিস কমিউনিটি। ধরুন শাহবাগের লোকজনের কমিউনিটির মধ্যে আপনি একটা সার্ভে করে ফেললেন। এটাই হচ্ছে আসলে একজনের এআইয়ের প্রয়োগ। তাহলে এখানে কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই, আপনার হাতে যা আছে আপনার মোবাইল, এটা দিয়ে শুরু করতে পারেন। এর চেয়ে ফ্যান্টাস্টিক আর কি হতে পারে? না, আপনি সেটাই বলছেন যে আমরা যদি কোনো জরিপ চালাতে যাই বা কোনো সার্ভে করতে চাই, সেই ক্ষেত্রে উইদাউট এনি ইনভেস্টমেন্টের কথা আপনি বলছেন, যে কোনো আপনার হাতে যেটি আছে
তার সাথে এডিশনাল কোনো ইনভেস্টমেন্টের দরকার হচ্ছে না, সেখান থেকে পাচ্ছেন। কিন্তু সেটির সাথে বাস্তব যে আমরা সার্ভে করি সেটির কোনো ব্যত্যয় আছে কিনা বা কোনো বৈপরীত্য তৈরি করে কিনা বা কতটা অ্যাকুরেট বা অথেন্টিক বলে মনে করেন? নট অ্যাট অল। আমি আপনাকে বলি, আপনি যখন ডোর টু ডোর সার্ভে যাবেন বা কাস্টমারকে একটা ফর্ম পূরণ করতে দিবেন, তখন কিন্তু ধরেন আমি আপনার সার্ভেটা করার জন্য ডেটা কালেকশন গিয়েছি, তখন কিন্তু আমি মিস্টেক করে একজনের এজ যদি 65 হয় আমি লিখে ফেলতে পারি 120 বা 165। ইটস এন এরর। হ্যাঁ, মেশিনের এই ক্ষেত্রে কোনো সম্ভাবনা নাই, সংখ্যা নাই, না কোনো সংখ্যা নাই। আমাদের এআইতে একটা টেকনোলজি ডেভেলপ করা আছে, এটা আপনি একটু দেখে নিতে পারেন। সেটা আমরা সংক্ষেপে বলি এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আজকাল মেশিনগুলা এতই আপনার সফিস্টিকেট হয়ে গেছে যে জনগণ যে কনভারসেশন করবে 100% অ্যাকুরেটলি আপনার এটা ক্যাপচার করতে পারে। আপনার বাসায় কিন্তু এটা আছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। আপনার যে টিভিটা এখন চালাচ্ছেন, এটা চাইনিজ হোক আর জাপানিজ হোক, আপনার মোবাইল রিমোট থেকে প্রেস করে আপনি যদি বলেন আমি শাহরুখ খানের মুভির একটা সং শুনতে চাই, দেখেন আপনার টিভি বা ইউটিউব সেটাকে কিন্তু নিয়ে আসছে। তাহলে আপনি অ্যাকুরেসিটা দেখেন, লেভেল অফ অ্যাকুরেসি, এখানে আমাদের কোনো ডাউট নেই। ধন্যবাদ জনাব ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান। আমি আপনার কাছে একটু যেতে চাই, সেটি হলো যেটি বলছিলেন এবিএম শওকত আলী, আপনি এই জায়গা থেকে আমি একটু যদি সরে যাই, এই তথ্য প্রযুক্তির এই বিশ্বে বা এই যুগে এআই আমাদের মেধা শানিত করছে না মেধাকে স্থিমিত করে দিচ্ছে? না, ধন্যবাদ। বিকাশের পথকে রুদ্ধ করছে কিনা? ধন্যবাদ জুলফিকার ভাই। এখানে দেখেন ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আমরা যে কোনো প্রযুক্তি যখন আসে, প্রযুক্তি নিয়ে মানুষের যুগ যুগ ধরে একটা ভীতি কাজ করে, নতুন প্রযুক্তি। বাট আমরা কোনো প্রযুক্তি কিন্তু আলটিমেটলি অস্বীকার করতে পারি না, দিন শেষে সেটাকে আমাদেরকে আলিঙ্গন করে নিতে হয়। তার মানে সোসাইটির পরিবর্তনটাও ঠিক একইভাবে দুইটা পদ্ধতিতে আসে, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। তার মানে আমরা যখন প্রযুক্তিগত উত্তরণ, যে কোনো আবিষ্কার যখন আসে, এটা ভার্টিক্যালি একটা এক্সপানশন হতে থাকে। এই সাথে সাথে যদি আমি হরিজন্টাল অর্থাৎ সামাজিক যে মনন, সামাজিক যে অবস্থা, সেখানে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু ব্যালেন্সটা আমরা রাখতে পারি না। এবং এই ভীতিটা কিন্তু এখান থেকে আসলে মানুষের আসে। এই জন্য কোনো প্রযুক্তি, যেমন আমরা যদি বলি একজন সন্ত্রাসী আর একজন দেশপ্রেমিক আর্মির কথা বলি, দুজনের পার্থক্য, দুজনের হাতে একই অস্ত্র, পার্থক্যটা হচ্ছে কার হাতে আছে, সেটাকে কিভাবে সে ইউজ করছে। তার মানে এটাকে নির্ধারণ করবে, এটা সামাজিক রীতি নীতি, কালচার, সংস্কৃতি সব কিছুকে কিন্তু একসাথে করে আমাদের ভাবতে হবে। এই জন্য আমি যদি বলি, আমি ছোট সময়ের কথা একটা এক্সাম্পল দেই। আমি ছোট সময় দেখতাম একটা গরু লাঙ্গল নিয়ে আমার বাবা কি করতো, হাল চাষ করতে যেত। আমি কি ওখানেই পড়ে থাকবো? তাহলে কি আমার এত জনবহুল দেশের মানুষের খাবারের চাহিদা পূরণ হতো? যখন ট্রাক্টর আসছে, কলের লাঙ্গল আসছে, তখন কিন্তু আমরা ভয় পেয়েছি, মনে হয় কৃষকদের মনে হয় রুটি রুজি আর থাকবে না, তারা কাজ করতে পারবে না, এরকম একটা ভীতি কিন্তু ছিল। এখন কিন্তু কম্পিউটার যখন এলো তখন একই রকম অবস্থায় মানুষের অনেক ভীতি আসছে না। এটা সমাজ মনন কিন্তু এটা আসলে। কিন্তু প্রযুক্তি আসলে কি করছে দেখেন ব্যাকগ্রাউন্ডে, তার মানে আমার উৎপাদন বাড়িয়ে দিয়েছে, মানুষের জীবন ব্যবস্থাটাকে অনেক সহজ করে দিয়েছে। মানুষ এখন না খেয়ে মরবে এটা চিন্তা করে না। আগে হয়তো মানুষ যদি 24 ঘন্টার ভিতর 18 ঘন্টা কাজ করতে হতো, সেম টাইম এসে যদি এখন 4 ঘন্টা কাজ করে, তার সাথে অনেক বেশি আউটপুট নিয়ে আসতে পারে, বাকি 14 ঘন্টা সে কিন্তু রেস্ট নিতে পারে। হ্যাঁ, এখন এআই যেটা আসছে, এটাকে আমাদেরকে একটা পলিসি দরকার আসলে, কোন লেভেল পর্যন্ত কে কিভাবে ইউজ করে। যেমন একটা ইন্ডাস্ট্রিতে যদি বলি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি, বিজনেস ইন্ডাস্ট্রি অ্যান্ড বিগ ডেটা অ্যানালাইটিক্স, আমি সামনের দিনে মার্কেটে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে যাব, এটা যদি স্যার যেটা বললেন, যদি অ্যানালাইসিস করে বের করতে হয় ট্র্যাডিশনাল পদ্ধতিতে, 5 বছরের ডেটা এনে স্পেশালিস্ট বসিয়ে এটা অ্যানালাইসিস করতে মিনিমাম 1 বছর লাগবে, তারপরে রেজাল্ট আসবে, তারপরে আমি মার্কেটে একটা প্রোডাক্ট নিয়ে যেতে পারবো। বাট এখন এআই আমাকে কিন্তু একটা ক্লিক করলেই আমাকে বলে দিচ্ছে তোমার সামনে 5 বছর এই প্রোডাক্টটা মার্কেটে তোমার কি আছে, ডিমান্ড আছে, বিগত 5 বছরের ডেটা অ্যানালাইসিস করে। তাহলে মানুষের কাজটাকে সহজ করে দিল, বিজনেসের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিল, তাহলে তার জন্য এআই আশীর্বাদ। হ্যাঁ, এবার আমার স্টুডেন্ট যে কেবল এআই শিখবে, যে তার ক্রিয়েটিভিটি, কারণ এআইটাও তো একজন সৃষ্টি করছে, আমাদের মতো মানুষই তো সৃষ্টি করছে,
তার মেধার যে সৃজনশীলতা, তার যে ক্রিয়েটিভিটি, সেটা কিন্তু আমাদের একাডেমিক প্রসেস থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে তাকে তৈরি করে নিয়ে আসতে হয়। ওই প্রসেসটার মধ্যে তাকে যদি আমি না নিয়ে আসতে পারি, প্রথমেই যদি তার হাতে আমি রেডিমেড এআই তুলে দেই, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে কি আছে, সমস্যা আছে। এখানে আমাদের যারা ক্লাসরুম পদ্ধতি, টিচিং পদ্ধতি, লার্নিং পদ্ধতি, এখন এটাও আমাদের ভাবতে হবে নীতি নির্ধারকরা, যারা টিচিংয়ে আছি আমরা, যারা আমাদের অভিভাবক, যারা সরকারি পর্যায়ে আছি, আগের যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে আমরা যে পড়ালেখা করাইতাম স্টুডেন্টদের, ওখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি যদি এখন স্টুডেন্টকে বলি তুমি চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবা না, সম্ভব না। কারণ চ্যাটজিপিটি সে ব্যবহার করুক, কতটুকু ব্যবহার করবে এবং কিভাবে ব্যবহার করবে, এবং আমাদের টোটাল টিচিং লার্নিং পদ্ধতি কেমন হবে, তার ক্রিয়েটিভিটি এই এআই টুলসগুলো ব্যবহার করে আরও কিভাবে সে বাড়াতে পারে, তার কারিকুলাম থেকে শুরু করে টিচিং লার্নিং পদ্ধতির মধ্যে সেই বিষয়গুলোকে আমাদেরকে কিন্তু ইনকর্পোরেট করতে হবে। এই জন্য শুধু আমরা যারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছি, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করছি, তারা একটা লাইনে ভার্টিক্যাল দিকে হয়তো তারা কি করছে, কাজ করে যাচ্ছে, এক্সপানশন করে যাচ্ছে। সোসাইটিতে অন্য যারা আছে, যারা নীতি নির্ধারক, সোসিওলজিস্ট যারা আছে, সাইকোলজিস্ট যারা আছে, এদেরকেও কি করতে হবে, এটার সাথে অ্যাডজাস্ট করে সামাজিক যে রীতি নীতি এবং তার যে ব্যবহার, সেগুলোই আমাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে, এবং একাডেমিক কারিকুলাম এবং টিচিং লার্নিং পদ্ধতি এবং সামাজিক যে নিয়ম নীতি আছে সেগুলোর মধ্যে এটাকে অ্যাডপ্ট করাইতে হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারব। ধন্যবাদ। আমরা আবার শুনবো আলোচনা। প্রিয় দর্শক, নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরবো আবার অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আলোচনার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা, কর্মসংস্থানের সংকট না সমাধান। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিইউবিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এবিএম শওকত আলী, এবং রয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ডিন রিসার্চ গ্র্যাজুয়েট স্কুল বিইউবিটি ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান। আবার আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আলোচনায় যেতে চাই ডক্টর এবিএম শওকত আলী, আপনাকে দিয়ে। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছেন, তথ্য প্রযুক্তির যে সম্প্রসারণ বা বিকাশ যা কিছু ঘটছে, আধুনিক নিত্য নতুন তথ্য প্রযুক্তির এক একটি করে ইনস্ট্রুমেন্ট আমাদের সামনে এসে দাঁড়িয়েছে বা দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে শিক্ষাঙ্গন বা বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন জনশক্তি তৈরি করতে পারছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য? থ্যাংক ইউ। অ্যাজ অ্যান একাডেমিক এটা অত্যন্ত মূল্যবান কোশ্চেন আমাদের জন্য। এটা কিন্তু আমাদের দায়িত্ব। এখন প্রশ্ন যেটা হচ্ছে, আমরা একাডেমিক ইনস্টিটিউশনে কিছু ক্লাসিক্যাল ওয়েতে আমরা এখনো পড়ে রয়েছি। যেমন একটা বিশ্ববিদ্যালয় যখন আপনার একটা প্রোগ্রামকে ওপেন করবে, আমাদের কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এটা একটা টাইম লাগে, আমরা ইমিডিয়েটলি আমরা মনে করলে স্টার্ট করতে পারি না। হাওয়েভার আমি মনে করি এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে আমরা পদ্ধতিগত ভিতরেই ঢুকে আছি, কিন্তু আমাদের স্টুডেন্টরা বাই হিমসেলফ অর হারসেলফ তারা এগিয়ে এসেছে। আমি আপনার এই অনুষ্ঠানে আসার আগে ইউনিভার্সিটির একটা মিটিং থেকে আসলাম, যেখানে আমাদের স্টুডেন্টরা রিসার্চ প্রজেক্ট, এই প্রজেক্টগুলোতে কীভাবে একটা ইনস্ট্রুমেন্ট বা আপনার ইকুইপমেন্ট বানানো যায়, হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে এসেছে। আমি দেখলাম যে জিনিসগুলো তারা পড়ানো হয় নাই, হাওয়েভার সেই জিনিসগুলো তারা আপনার ক্যাপচার করে ফেলেছে। আপনি এখন কিন্তু আমাদের চিন্তা চেতনাটাকে একটু চেঞ্জ করতে হবে। এখন এডুকেশন সিস্টেমটা নট অনলি ডিপেন্ডেন্ট অন টু ইনস্টিটিউট অনলি। এখন এডুকেশন সিস্টেমটা আপনার এটা ব্যক্তিটা অনেক বড়। যেমন ইউটিউব, সাধারণ জনগণ কি মনে করছে যে এটা একটা গান শোনার একটা চ্যানেল, দ্যাটস নট ট্রু। আপনার একটা টিভি চ্যানেল কি মনে করেন যে এটা শুধু মিউজিক, সিনেমা? নট অনলি দ্যাট, এখানেও কিন্তু এডুকেশন স্প্রেড করা, নলেজ স্প্রেড করা সুন্দর একটা সুযোগ রয়ে গেছে। তা আজকালকার ছেলেমেয়েরা এতই শার্প, এরা আপনার ইউটিউব থেকে বা আদার ওয়েবসাইটের যে আপনার প্ল্যাটফর্মগুলো আছে, এগুলা থেকে আপনার খুব সুন্দরভাবে এগিয়ে আসছে। আমাদের ছেলেমেয়েরা এরা কিন্তু মেরিটোরিয়াস, এরা নিজ নিজ উদ্যোগেই আপনার
নিজের সফলতা নিয়ে আসছে, স্পেশালি ইন দ্য এআই এরিয়া। আমি ইনস্টিটিউটকে ছোটো করছি না, যেহেতু আমাদের পদ্ধতির বিষয়, আমাদের সঙ্গতির বিষয়, তার চেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশে যেটা, সেটা হচ্ছে টিচিং ফোর্স। এটা কারা টিচ করবে, সেই ওয়ার্ক ফোর্সটা আমাদের নাই। এই চ্যালেঞ্জগুলো আমরা আপনার ফেস করছি। এগুলা ফেস করেও আমরা কোনো বিশ্ববিদ্যালয়, এই নতুন ইউনিভার্সিটিগুলা স্পেশালি, তারা এই কোর্সগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। যেমন আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমরাই প্রথম হব যে একটা বিশ্ববিদ্যালয় যারা ফ্যাকাল্টি করছে, ফ্যাকাল্টি অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড এআই। আমার জানা মতে বাংলাদেশের কোনো ফ্যাকাল্টি নাই। সেই ফ্যাকাল্টির আন্ডারে আমরা নতুন সাবজেক্টগুলা পড়াবো আর কি, যেমন ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এটা এআইয়ের একটা হট কেক বলবো বিদেশে। আমরা ভেরি ক্লোজ টু গেট অ্যাপ্রুভাল ফ্রম ইউজিসি। আসলে আমরা এগুলো শুরু করে দেব। তা আমরা ধরুন এগিয়ে যাচ্ছি। আমি আশাবাদী মানুষ, আমাদের ছেলেমেয়েরা আমাদের থেকে বেশি এগিয়ে যাচ্ছে। আমাদের কাছে কোশ্চেন করা ছাড়াই ওরা প্রয়োজনীয়তা বুঝতে পারছে এবং তারা শিখে নিচ্ছে। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড আই উড লাইক টু ক্লেম উই আর প্রগ্রেসিং। না, আপনি সেক্ষেত্রে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন বা আপনার শিক্ষার্থীদের কথা বলছেন, আপনাদের চেয়েও শিক্ষার্থীরা এগিয়ে, কিন্তু ওভারঅল আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ক্ষেত্রে কতটা এগিয়েছে বা সেই পথে হাঁটছে কিনা, না হাঁটলে কি করণীয়? আপনি সুন্দর একটি প্রশ্ন তুলেছেন। আমি যেটা বলবো যে এই ক্ষেত্রে আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ে আমরা পিছিয়ে রয়েছি। আপনাকে কিন্তু টুডে ওয়ার্ল্ড ইজ ওপেন। আপনি একটা কম্পিউটারে বসলে সারা পৃথিবীকে দেখতে পারেন। তো এখন আপনাকে একটু চোখ খোলা রাখতে হবে, যেটা যে আসলে আমাদের বহির্বিশ্বে কী হচ্ছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। সেটা হলো, আমি এক সময় জাস্ট 2 years ago আমি আপনার এমিরাত এয়ারলাইন্সে দুবাই থেকে স্পেনে যাচ্ছিলাম একটা গ্র্যান্টের মিটিংয়ে। আমি যখন ওই মিটিংয়ে যাচ্ছিলাম তখন আমার পাশে যে ছেলেটি বসছে, আমি লক্ষ্য করলাম সে হিন্দিতে কথা বলছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় যাচ্ছ? বললো যে আমি স্পেনে যাচ্ছি, একটা আইল্যান্ডে। কিসের জন্য যাচ্ছ? বলছে যে আমাদের ওখানে একটা ইন্ডাস্ট্রিয়াল কনফারেন্স আছে, আমাদের কোম্পানি ওখানে পাঠাচ্ছে। সে আমাকে বলছে আমরা কিন্তু, আমি একা না, এই বিমানে তুমি যা দেখতেছো অ্যারাউন্ড 95% পিপুল হচ্ছে আমার কোম্পানির, এবং আমরা এই 95% হচ্ছে ইন্ডিয়া থেকে। তা আমার তখন আফসোস হলো যে ওরা এই যে ওদের জনগণকে স্কিল্ড করে একটা বিমানের 90% বা 95% লোক তারা একটা একাডেমিক কনফারেন্সে পাঠাচ্ছে, আমরাও পাঠাচ্ছি। আমরা বাংলাদেশ থেকে যে বিমানগুলা যাচ্ছে বিদেশে, মালয়েশিয়া বা মিডল ইস্টে, তার 90% আমাদের শ্রমিক বাইরে যাচ্ছে। আমার তাদের প্রতি রেসপেক্ট আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের করণীয় ইউনিভার্সিটি, গভর্নমেন্ট, আপনি এই দুইটার উপরে শুধু দায়িত্ব রাখলে চলবে না। আমাদের বিজনেস অর্গানাইজেশন, আমাদের যে মাননীয় উপদেষ্টা আছেন, উনি একটা বিজনেস কোম্পানির মালিক, হ্যাঁ, ওনাদের আগে আসতে হবে। আমার বিশ্বাস ইউনিভার্সিটি এবং গভর্নমেন্ট, অলসো ইন্ডাস্ট্রি পার্টনার্স, ফরেন এইড যারা দেয় তারা তো আছেই, এরা সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করতে পারি, তাহলে ওই যে ইন্ডিয়ান কর্মীরা যেমন সবাই অ্যাজ এন এক্সপার্ট হিসাবে বিদেশে একটা কনফারেন্সে যাচ্ছে, বাংলাদেশেও একদিন সেটা হবে। এই সম্ভাবনাটা, বিজনেস পসিবিলিটি আছে, সেই আশাবাদ রাখতে চাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান, আমি আপনার কাছে একটু জানতে চাই, ভাইস চ্যান্সেলর সাহেব যেটি বললেন, আমাদের জনশক্তিকে আমরা একসময় বলেছি যে আমাদের জনশক্তি, আমাদের জনগণ বোঝা, সেটিকে সম্পদে পরিণত করবার নানান সময় নানান উদ্যোগ হয়েছে, এবং সেই প্রেক্ষাপটেই আজকে আমাদের অনেক জনশক্তি প্রবাসে রয়েছে। তাদের পাঠানো রেমিটেন্সের উপরেই বাংলাদেশের অর্থনীতির চাকা অনেকটাই ঘোরে। এই যে জনশক্তি, আমরা এখনও বলি যে আমরা খুব লো এন্ডের জনশক্তি আমরা রপ্তানি করি বা বিদেশে যাই। শুধু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাজ কি এই শুধু ছাত্র বা শিক্ষার্থীদেরকে গতানুগতিক শিক্ষা দেয়া, না এই কর্মসংস্থান তৈরি করবার ক্ষেত্রেও তাদের কোনো ভূমিকা, বা যে জনশক্তি আমাদের আছে তাদেরকে প্রশিক্ষিত করতেও কোনো ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। এটা একদম সময় উপযোগী একটা কোশ্চেন। বিশেষ করে এখন যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাই, বিশেষ করে হায়ার এডুকেশন যে সেন্টার, প্রাইভেট পাবলিক উভয় ক্ষেত্রে, একটা সাবজেক্ট যেটা সময়ের সাথে সাথে সব ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক্স দেখা যায়, সিএসসি এই রিলেটেড স্টুডেন্ট অনেক বেশি। তার মানে এটা সময়ের দাবি, এটা যেন আমরা
আমরা যখন আমাদের সময় যখন সিএসসিতে ভর্তি হয়েছি তখন আমরা সিএসসি সম্পর্কে জানিনি, ওইভাবে বুঝিনি এটা কি হবে ভবিষ্যতে। আমরা কিন্তু অনেকটা রিস্ক নিয়ে তারপরে কি করেছি, এই প্রফেশনে আসছি। স্যারদের ক্ষেত্রে যদি বলি তাহলে আরও আগের কথা, তখন সিএসসি ছাড়া পরেও নি, নতুন করে কিন্তু তারা কি করেছে, সিএসসি সাবজেক্ট সাহস নিয়ে তারা দায়িত্ব নিয়ে খুলেছে। এখন সিএসসি থেকেই বিভিন্ন শাখা প্রশাখা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা হয়তো এখনও চালু করতে পারিনি। বাট আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই, কম্পারেটিভলি যখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যখন পৃথিবী ধাবিত হয়েছে, উন্নত বিশ্বগুলো কিন্তু এখন 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে তারা কাজ করছেন। সেই উপযোগী বিজনেস মডেল, ইন্ডাস্ট্রি তারা কিন্তু রেডি করছে, তৈরি করছে। এখন আমরা এর আগের পার্টে আমরা যেটা ডিসকাস করছিলাম, কর্মসংস্থান হারিয়ে যাবে কিনা, না, এই যে রেভলিউশনটা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4th থেকে 5th, আগে তো শুধু কল কবজ অটোমেশন রিলেটেড ছিল, না এখন অটোমেশন দিয়ে হবে না। এই অটোমেশনের সাথে হিউম্যান সেন্ট্রিক, মানুষের একটা কি থাকতে হবে, কানেক্টিভিটি থাকতে হবে। তাহলে ওই ধরনের ইন্ডাস্ট্রি, ওই ধরনের বিজনেস, ওই ধরনের ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন ডিভাইস এরা কারা হ্যান্ডেল করবে, কারা এটা অপারেট করবে? আজকে যে বিজনেসে পড়ুক, আজকে একজন সোসিওলজিতে পড়ুক, সাইকোলজিতে পড়ুক, মেডিকেলে পড়ুক, যেখানেই পড়ুক, হটএভার, তাকে অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মিনিমাম যে ফান্ডামেন্টাল বেসিক যে নলেজ তার থাকতে হবে, যদি এই সময়ের সাথে এবং এই সভ্যতার সাথে যদি তাকে কি করতে হয়, টিকে থাকতে হয়, তাল মিলিয়ে থাকতে হয়। হ্যাঁ, এর মানে তারা যদি এই স্কিল যদি না অ্যাচিভ করে তাহলে তারা কি ছিটকে পড়ে যাবে? হ্যাঁ, অবশ্যই ছিটকে পড়ে যাবে। কিন্তু আমাদের মানুষের যেটা বৈশিষ্ট্য, মানুষ কখনো ছিটকে পড়ে না। যে চ্যালেঞ্জই আসুক, যে সময়ে আসুক, তার উপযুক্ত হয়ে নিজেকে কোনো না কোনোভাবে সে কি করে, সারভাইভ করার জন্য তার ওই কোয়ালিটি কিন্তু সে অ্যাচিভ করে। আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন, শিক্ষার আলো বিলাতে চান, আধুনিকতার সাথে দেশের জনগোষ্ঠীকে সামিল করতে চান, আপনারা এই জনশক্তিকে আরও জনসম্পদে রূপান্তর করার ক্ষেত্রে কোন ধরনের প্রয়োজনীয়তা বা কী অনুভব করেন? আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আমরা সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা নতুন ডিপার্টমেন্ট খোলার জন্য অনুমোদন পেয়েছি, ট্রাস্টি এবং সিন্ডিকেট থেকে অনুমোদন দেওয়া হয়েছে। সেটা হলো যে নার্সিং খুলব আমরা। নার্সিং খোলার পাশাপাশি আমরা আপনার মেডিকেল টেকনোলজিও পড়াচ্ছি। এই দুটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। আমরা পলিসি নিয়েছি, নার্সকে যখন আমরা ভর্তি করব তখন তার টিউশন ফির সাথে মিনিমাম 3 times IELTS টেস্ট দেবে, সেই টাকাটাও নিয়ে নেব। তবে ওখানে প্রমিস করব, তুমি যদি 2 বারে IELTS 6.5 পেয়ে যাও, তৃতীয়বারের টাকাটা দিয়ে দেবো। ইভেন একবারে পাইলে বাকি 2 বারের টাকাটা তোমাকে রিটার্ন করে দেবো। তাহলে আমি নার্সকে স্কিল করে গড়ে তুলছি। এটা কিন্তু শুধু IELTS দিয়ে না, তার স্পিকিং পাওয়ারটা অ্যাড করছি। অ্যাট দ্য সেম টাইম আমি মেডিকেল টেকনোলজি, আপনি জানেন উন্নত বিশ্বে একজন নার্স হচ্ছে ফ্রন্টলাইন ওয়ার্কার। আমরা সেই আলোচনা শুনবো। একটি বিজ্ঞাপন বিরতি, আবার বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথির সঙ্গে নিয়ে শুনবো তাদের আলোচনা। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমরা আলোচনা করছিলাম ডক্টর ABM শওকত আলীর সঙ্গে। আমরা ছিলাম যে গতানুগতিক যে আমাদের বা প্রচলিত শিক্ষা ব্যবস্থা, তার বাইরে আমাদের যারা বিভিন্ন পেশা বা বিভিন্ন কর্মে যারা আছে, তাদেরকে কিভাবে আধুনিকতার সাথে বা যোগোপযোগী শিক্ষাটা দেয়া যায় বলছিলেন আপনি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি কন্টিনিউ করি আপনার সাথে যে কথাটা বলছিলাম, যে একজন নার্সকে যখন আপনি গ্রাজুয়েট করবেন তখন কিন্তু তার টেকনোলজিক্যাল ছোঁয়াটাও লাগবে। তাহলে নার্সের ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে, তার নার্সিং প্রফেশনটা নলেজ থাকতে হবে, এবং আজকাল যে মেডিকেল ইকুইপমেন্টগুলো আছে সেটাও থাকতে হবে। তাহলে আপনি একই সময়ে কয়েকটা ডিসিপ্লিনের কম্বিনেশনে তাকে লার্নিং করবেন, হ্যাঁ, তাকে গ্রাজুয়েট করবেন। এটা যেটা আমরা বাইরে একটা টার্মিনোলজি ইউজ করি অলমোস্ট সকল ইউনিভার্সিটিতে, ইন্ডাস্ট্রি রেডি গ্রাজুয়েট। আপনি যদি এই কাজটা করতে পারেন, এটা তাহলে আপনিও ক্লেম করতে পারবেন মাই ইউনিভার্সিটি or মাই ইনস্টিটিউট ইন্ডাস্ট্রি রেডি গ্রাজুয়েট প্রডিউস করছে। এটা লাভটা কি?
লাভটা ওটাই, আমি যে আগের একটা টপিক আপনার অ্যাড্রেস করলাম, সেটা হলো আপনি আমার 10টা ভাইকে লেবার হিসাবে ধরুন ফিজিতে পাঠাচ্ছেন, এরা যে কী কষ্ট করে আপনি যদি দেখেন তারপর বুঝতে পারবেন। আমি স্বচক্ষে দেখেছি। তা আমার এই ভাইগুলো যে কষ্ট করে এই 10টা ভাইয়ের জায়গায় আমি একটা এডুকেটেড নার্স পাঠাবো, সে একটা এয়ারকন রুমে হাসপাতালে বসে কাজ করবে এবং ইজ্জতের সহিত কাজ করবে, কোথাও সে অ্যাবিউজ হবে না, সে ওখানে কাজ করে আমার এই 10টা ভাই যে রিমিটেন্স বাংলাদেশে পাঠায় তার চেয়ে অনেক বেশি পাঠাবে আমার একটা নার্স। আমি কনক্লুশন এটুকু বলতে চাই, ক্লেম করতে চাই, মডার্ন ইকোনমিক্সের থিওরি হচ্ছে যে এই যে 2টা পার্টস ইন দ্য হিউম্যান বডি, আই মিন 2টা হাত, এই হাত 2টা যে জাতির যত স্কিল্ড হবে সেই জাতি সকল দৌড়ে, ইকোনমিক দৌড়ে, বাণিজ্যিক দৌড়ে এগিয়ে যাবে। ধন্যবাদ। আমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন আপনাকে করতেই চাই, সেটি হলো বলা হয়ে থাকে শিক্ষার বাণিজ্যিকীকরণ হয়েছে, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন দেখা যায় যে শিক্ষা শুধুই বাণিজ্য, বেশি যে বিষয়ে মানুষের আগ্রহ আছে সেই যে সাবজেক্ট খোলে এবং সেখানে কারি টাকা নিয়ে ছাত্রদেরকে পড়াতে চায়। বাস্তবতা কি তাই? আমি আসলে এটা ইয়েস নো যে আনসার দিতে চাই। আমি এটাকে অস্বীকারও করবো না, আবার স্বীকারও করবো না। জেনারেলাইজড করে আমার মনে হয় কোনো কিছু বলা ঠিক না। আপনি যদি বিভিন্ন আপনার রিনাউন্ড বিশ্ববিদ্যালয়গুলো ধরেন, হার্ভার্ড, MIT, এগুলোও কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়, ওরাও কিন্তু ছাত্রদের কাছে টিউশন ফি নিচ্ছে। হ্যাঁ, এখন আমাদের দেশে যেটা হচ্ছে, আমি দীর্ঘদিন পরে দেশে এসে যেটা একটা অসঙ্গতি দেখেছি, যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলা ট্যাক্স দিতে বাধ্য আমাদের সরকারকে। শিক্ষা খাত তো বিজনেসের খাত না, শিক্ষা খাত হচ্ছে ইনভেস্টমেন্টের খাত। সরকার এখানে সাবসিডি দেয়, জাতি সাবসিডি দেয়, বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলা ওখানে ডোনেট করে, যেগুলো দিয়ে আপনার চেয়ার প্রফেসর পজিশন ক্রিয়েট করা হয়। বিশ্বের একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ওখানে আপনি জানেন 13 জন ডোনারকে লিস্টে রাখা হয়। আপনি যদি অনেক টাকাও দিতে চান, ইউ কান্ট গেট অ্যাক্সেস। ওই 13 জনের মধ্যে কেউ যদি মারা না যায়, তাহলে সবাই মিলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ইনভেস্টমেন্টটা করে। সেই জিনিসগুলো যেহেতু আমাদের দেশে নাই, তাহলে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলা বা বিশ্ববিদ্যালয়গুলো বলবো, সেগুলা যদি উন্নত মানের টেকনোলজি, ল্যাব সেট আপ, ট্রেনিং, বিদেশের সাথে কোলাবোরেশন এগুলো করতে চায়, সেই জায়গায় তো লিকুইড লাগবে। লিকুইড মিন মানি, সেটা কিন্তু লাগবে, সেটাকে অস্বীকার করা যাচ্ছে না। তারপর আমি স্বীকার করব যে শিক্ষা আসলে বাণিজ্য নয়, শিক্ষা ইনভেস্টমেন্ট। হোয়াট টু বিল্ড এ নেশন। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে ডোনার লাগবে, তাদের টাকায় সেই বিশ্ববিদ্যালয় চলবে, তো সেটি যখন পাওয়া যাচ্ছে না, তাহলে শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন আপনার এই ট্যাক্স দিতে হচ্ছে? এটি তো আপনারা জানছেন, তারপরও কেন একটির পর একটি নিত্য নতুন বিশ্ববিদ্যালয়, এবং সেখানে শিক্ষার মান নিয়ে অসংখ্য অভিযোগ আমাদের সামনে আসে, তারপরে তো নতুন বিশ্ববিদ্যালয় খোলা বন্ধ নেই। আমি আপনার সাথে একমত পোষণ করছি। এখানে ল্যাক অফ ট্রান্সপারেন্সি, আমি এক্ষেত্রে আমাদের সরকারকে দায়ী করতে চাই। হ্যাঁ, এখানে অবশ্যই তারা যেহেতু আমাদের অভিভাবক, কন্ট্রোলিং মেকানিজমটা সরকারের তরফ থেকে আসতে হবে। আপনি শুধু শিক্ষাঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেন না, আমাদের দেশে অনেক ব্যাংকও আছে, অনেক বেশি টিভি চ্যানেলও আছে, আসলেই কি এত সবের দরকার আছে? এখন যারা একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে, বেঞ্চমার্ক থাকতে হবে, যারা এই কোয়ালিটি মিট না করতে পারবে, তাদের প্রয়োজন নাই। লেটস গো এন্ড ডু আদার্স থিং। আমাদের বিশাল জনসমুদ্রের দেশ, একটা ছোট্ট ভূখণ্ডে এত মানুষ, এখানে করার অনেক কিছু আছে। হ্যাঁ, অতএব আমি মনে করি যে কাজটার জন্য যোগ্য এবং কোয়ালিফাইড ড্রাইভার আছে টু ড্রাইভ, তাকেই সে কাজটা করা দরকার। এবং এই কন্ট্রোল মেকানিজমটা আমি দেশের একজন নাগরিক হিসেবে, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর বলছি না, দেশের একজন নাগরিক হিসেবে দাবি করব, এই কন্ট্রোল মেকানিজমটা আমাদের গভর্নমেন্টকেই অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ। আমরা সেই অপেক্ষায় থাকব, সরকার যেন আপনাদের কথা শোনেন। আমি শেষ করব ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান, আপনাকে দিয়ে আজকের আলোচনা। আপনার কাছে যেটি আমি একটু জানতে চাই, সেটি হলো যে এই যে তথ্য প্রযুক্তির যে বিকাশ বা প্রসার বা সম্প্রসারণ যেটি হচ্ছে, তার সাথে এই বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অন্যান্য একেবারে আমাদের যদি বলি যে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, আমরা চট করে দেখি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এগুলোকে শিক্ষার ব্যবস্থা রাখা হয়। একবারে শুরু থেকে এই উচ্চশিক্ষার এই ধারাবাহিকতা কি এখন পর্যন্ত এসছে?
না, এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। বিশেষ করে আমরা যখন এই করোনা পরবর্তীতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে স্টুডেন্টগুলোকে আমরা পাচ্ছি, তাদেরকে যখন আমরা এই কারিকুলামের সাথে তাদেরকে নিয়ে আসতে চাচ্ছি, মাঝখানে তো আমাদের একটা ডিজাস্টার চলে গেছে শিক্ষা ব্যবস্থায় আসলে। তখন দেখছি যে ট্র্যাডিশনাল যে কারিকুলামগুলো তারা প্রাইমারি থেকে হাই স্কুল থেকে কলেজ যেভাবে আসছে, এই যে একটা গ্যাপ, 1-1.5 বছরের গ্যাপের কারণে তারা কিন্তু আর তাল মিলাতে পারছে না। তখন আমাদেরকে কিন্তু আবার কি করতে হচ্ছে, ইউনিভার্সিটির যে কারিকুলাম তার শুরু করার আগে একটা আমাদেরকে মধ্যবর্তী আর একটা কারিকুলামের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসতে, তাদের বেসিকটাকে ডেভেলপ করে নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, এখানে দুইটাও আমি যদি শুধুমাত্র আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি এডুকেশন, হাই স্কুলের এডুকেশন, কলেজের এডুকেশনকে দায়ী করি হবে না। আমাদের সোশিও ইকোনমিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে আমাকে কী করতে হবে, একসাথে দিতে হবে। আগে আমি হয়তো জাপান থেকে, ইউএসএ থেকে খুব আধুনিক একটা কারিকুলাম এনে প্রাইমারি স্কুলে আমি দিয়ে দিলাম, সেটা আসলে ইমপ্লিমেন্ট করার বাস্তবতা আমার দেশের মানুষের আছে কিনা, ওইখানে কারা আসলে পড়তে আসে। অনেক এখনো আমার গ্রামে আছে যার 2 বেলা খাবারেরই নিশ্চয়তা নাই, ও কিভাবে একটা ডিজিটাল ইকুইপমেন্ট ইউজ করে সে পড়ালেখা করবে। এখানে কিন্তু অনেক বড় কোশ্চেন। কিন্তু আমি কারিকুলাম রেডি করে দিছি তাদের মতো করে। এই যে অবাস্তব চিন্তা, স্বপ্ন দেখবো ঠিক আছে, ইউটোপিয়া যেন না হয় সেটা। তার মানে আমার সোশিও ইকোনমিক যে স্ট্রাকচার, তার সাথে এবং আমার দেশীয় যে সংস্কৃতি, আমার দেশীয় যে সামর্থ্য, তার সাথে ইকুইভ্যালেন্ট করে কারিকুলাম রেডি করা। আমাদের দেশে কিন্তু অনেক প্রাজ্ঞ লোকজন আছে, অনেক শিক্ষাবিদ আছে, তাদেরকে যদি আমরা হায়ার করে না এনে আমার দেশের যে কালচার, আমার দেশের যে সামর্থ্য, আমার দেশের যে মানুষের মনন, সেটাকে অ্যানালাইসিস করে যদি এই কারিকুলামগুলো রেডি করা হতো, তার ধারাবাহিকতায় আজকের যে বলছিলাম যে 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে উলম্ফন, সেটা তো আমার টার্গেট। ওইখানে তো আমার গ্র্যাজুয়েটকে ওখানে পৌঁছাইতে হবে, আমার মার্কেটে তো ওইখানে পাঠাইতে হবে। তাহলে এর একটা সেতু বন্ধন শুধুমাত্র আমার ইউনিভার্সিটি থেকে চিন্তা করলে হবে না, সরকারি বেসরকারি যে সংস্থাগুলো আছে, কর্মসংস্থানের সাথে করে একদম প্রাইমারি থেকে শুরু করে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটাকে নিয়ে আসতে হবে। তবে সামনে আমি শেষ ছোট্ট করে যদি আপনি বলেন, এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটিকে নিয়ে আমরা শুরুতেই কথা বললাম, এটি মানুষের ভিতরে এক ধরনের ভীতি কাজ করছে। আসলে এটি ভীতি না সম্ভাবনা? না, আমি আগেই বলছি এটা ভীতি না, এটা অবশ্যই সম্ভাবনা, ঠিক আছে। এবং এটা আশীর্বাদ হিসেবে আমাদেরকে কি করতে হবে, নিতে হবে। শুধুমাত্র যেটা বলছিলাম, ভার্টিক্যালের সাথে সাথে সোসাইটির যে মনন, তাদের যে স্কিল করে তোলা, তাদের যে প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, একদম প্রাইমারি থেকে শুরু করে হায়ার এডুকেশন পর্যন্ত, ওই জায়গায় আমাদের নীতি নির্ধারকেরা, আমরা যারা যে জায়গায় দায়িত্ব পালন করছি, সঠিকভাবে যদি সেটাকে আমরা পালন করি, তাহলে এটা আমাদের অপার সম্ভাবনা। বিশেষ করে আমাদের মতো জনবহুল দেশের, যেখানে মূল সম্পদ হচ্ছে মাথার ব্রেইন, আদার কোনো সম্পদ আসলে আমাদের নাই, সেটাকে যদি আমরা স্কিল করতে পারি, তাহলে পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ধন্যবাদ। আপনাদের এই প্রত্যাশা, আপনাদের এই স্বপ্ন সফল হোক, সরকার সেইভাবে এগিয়ে যাক। প্রিয় দর্শক, আমাদের অতিথি দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাবো। তার আগে আমি বলতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান বিজনেস টাইমস প্রতি শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।